আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই অধ্যায়ে প্রশ্নের কতে যে সকল প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এবিসি কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 50,000-এর অনুমোদন নিয়ে ব্যবসায় কি করে শুরু করলো। কোম্পানির 10% অধিহারে 40,000 শেয়ার ইস্যু করলো। 120% আবেদন পাওয়া গেল। ব্যাংক চার্জ শেয়ার প্রতি 0.25 টাকা। অবলেখকের কমিশন শেয়ার প্রতি 0.75 টাকা। এছাড়াও 5,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করেন। এছাড়াও কোম্পানি কি 5,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করেন। তখন এই প্রশ্ন থেকে আমরা কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নির্ণয় করব। যেমন যদি আমরা এখানে শেয়ার প্রতি অধিহার অথবা শেয়ার প্রতি অবহার কিভাবে নির্ণয় করব। মনে রাখবো, শেয়ার প্রতি অবহার অথবা অধিহার নির্ণয়ের ক্ষেত্রে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে এই যে প্রতিটির মূল্য দেওয়া থাকবে, প্রতিটি মূল্য সাথে পার্সেন্টেজ গুণ করব। তাহলে শেয়ার প্রতি অধিহার সমান শেয়ার প্রতি অধিহার যখন নির্ণয় করব তাহলে সূত্র হবে শেয়ার প্রতি মূল্য শেয়ার প্রতি, আর এই মূল্যটাকে বলা হয় অভিহিত মূল্য বা লিখিত মূল্য। তাহলে শেয়ার প্রতি মূল্য গুণ আর এইখানে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে ওটা বসবে। তাহলে শেয়ার প্রতি যে অভিহিত মূল্য অথবা লিখিত মূল্য তার সাথে যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট গুণ করলে আমরা শেয়ার প্রতি কি অধিহার অথবা অবহার নির্ণয় করতে পারবো। এখন এই প্রশ্নে যদি বলা হয় মোট অধিহার কত, মোট অধিহার, তাহলে এখান থেকে আমরা মোট অধিহারের পরিমাণ সমান মোট অধিহারের পরিমাণ যদি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমাদের যত শেয়ার বিলি হয়েছে তা লক্ষ্য করতে হবে। এখানে কোম্পানি 40,000 শেয়ার ইস্যু করেছিল কত হাজার? 40,000। আবেদন পড়েছে 120%, অর্থাৎ 20% আবেদন বেশি পড়েছে। তাহলে এখানে 40,000 শেয়ার ইস্যু এবং বিলি করেছে কত হাজার? 40,000। এছাড়া কোম্পানি এখানে যে 5,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করেছেন সেক্ষেত্রে এখানে অবহার অধিহার সমাহার কোনো কিছু যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে মনে করতে হবে এখানে যেহেতু শেয়ার অধিহারে কি করা হচ্ছে, ইস্যু করা হয়েছে, তাহলে এই শেয়ারগুলো অবশ্যই অধিহারে কি করা হলো, ইস্যু করা হলো অথবা বিলি করা হলো। এই শেয়ারগুলো বিলি করা হয়েছে অধিহারে, তাহলে এই শেয়ারগুলো কি হবে, আমাদের বিলিখিত শেয়ারের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এগুলো হচ্ছে নগদ মূল্যে
ইস্যু করা হয়েছে এবং বিলি করা হয়েছে। আর 5000 শেয়ার, যে এখানে 5000 শেয়ার আছে তা হবে জমি ক্রয়ের জন্য বিলি করা হয়েছে। আর এখানে 40000 শেয়ার হচ্ছে কি নগদ মূল্যে অথবা জনগণের নিকট কি করা হলো, ইস্যু করা হলো। তাহলে এই 40000 এর সাথে এই 5000 শেয়ার এসে মোট বিলিখিত শেয়ার হবে। তাহলে এখানে আসবে আমাদের মোট অধিহার যখন আমরা নির্ণয় করব, বিলিখিত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অধিহার। তাহলে বিলিখিত শেয়ারের সাথে শেয়ার প্রতি অধিহার যখন আমরা গুণ করব তখন মোট অধিহারের পরিমাণ নির্ণয় করব বা অধিহারের পরিমাণ নির্ণয় করতে পারবো। এখন এখানে আমরা বিলিখিত শেয়ার ইস্যু করেছি 40000 শেয়ার, তাছাড়া জমি ক্রয়ের জন্য 5000 শেয়ার, তাহলে হচ্ছে 45000 শেয়ার। গুণ আর শেয়ার প্রতি অধিহার হচ্ছে 1 টাকা, 1 দিয়ে গুণ করব সমান 45000 টাকা। তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যদি কোনো সম্পদ ক্রয় করা হয় সেক্ষেত্রে যদি সম্পদ ক্রয়ের সময় অধিহার, অবহার, সমহার কোনো কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে এই প্রশ্নে যদি শুরুতে অধিহারে থাকে তাহলে এই অংশটা অবশ্যই অধিহারে ধরে নিতে হবে, অবহার থাকলে অবহার, সমহার থাকলে সমহার। আর যদি জমি ক্রয়ের সময় উল্লেখ থাকে সমহারে ইস্যু করে জমি ক্রয় করা হলো, অধিহারে ইস্যু করে জমি ক্রয় করা হলো, তাহলে সেই নিয়ম অনুযায়ী হবে। আর যখন এখানে সমহার থাকবে, যদি জমি ক্রয়ের ক্ষেত্রে এখানে উল্লেখ থাকে 5000 শেয়ার সমহারে ইস্যু বিনিময়ে জমি ক্রয় করা হলো, তাহলে সমহার যেহেতু আছে এই 5000 এখানে আসবে না। বিলিখিত শেয়ারের আসবে, কিন্তু যখন অধিহার নির্ণয় করব তখন এই 5000 এখানে আসবে না, তখন হবে 40000। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে আমাদের সেভাবে কি করতে হবে, সমাধান করতে হবে। এবার আমরা 3 নাম্বার দিয়ে এখানে যদি লেখা থাকে এই প্রশ্নে প্রতিটি শেয়ারের মূল্য ছিল 10 টাকা আর অনুমোদন নিয়েছে 50000 শেয়ার। অনুমোদিত মূলধনের পরিমাণ যদি আমরা নির্ণয় করি, অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন সমান অনুমোদিত শেয়ারকে যখন আমরা শেয়ার প্রতি মূল্য, শেয়ার প্রতি অভিহিত মূল্য বা লিখিত মূল্য দ্বারা গুণ করব, সেক্ষেত্রে আমরা কি পাবো, অনুমোদিত মূলধন পাবো। তাহলে অনুমোদিত শেয়ার গুণ শেয়ার প্রতি মূল্য। শেয়ার প্রতি মূল্য বলতে শেয়ার প্রতি অভিহিত মূল্য অথবা লিখিত মূল্য। তাহলে এখানে আমাদের অনুমোদিত শেয়ার আছে 50000, 50000 গুণ আর প্রতিটি শেয়ারের মূল্য আছে 10 টাকা সমান হবে 5 লক্ষ। তাহলে আমরা অনুমোদিত মূলধন
বের করব অনুমোদিত শেয়ার সংখ্যাকে শেয়ার প্রতি মূল্য দিয়ে গুণ করলে তখন অনুমোদিত মূলধন পাবো। আবার মাঝে মধ্যে প্রশ্নে অনুমোদিত মূলধন দেওয়া থাকবে, অনুমোদিত শেয়ার সংখ্যা দেওয়া থাকবে, লেখা থাকবে প্রতিটি শেয়ারের মূল্য কত। সেই ক্ষেত্রে মূলধনকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে শেয়ার প্রতি মূল্য পাবো। আবার অনুমোদিত মূলধনকে প্রতিটি শেয়ারের মূল্য দিয়ে ভাগ করলে শেয়ারের সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা একটি সূত্রের মাধ্যমে তিনটি সূত্র তৈরি করতে পারি। মূলধন যখন নির্ণয় করব শেয়ার সংখ্যাকে প্রতিটি মূল্য দিয়ে গুণ করব, আর যখন আমরা শেয়ার নির্ণয় করব মূলধনকে প্রতিটি শেয়ারের মূল্য দিয়ে ভাগ করব। আবার শেয়ার সংখ্যা প্রতিটির মূল্য যখন বের করব সেক্ষেত্রে মূলধনকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে নির্ণয় করব। এবার হতে পারে প্রশ্ন, সংরক্ষিত মূলধন অথবা অবিলিখিত মূলধন, অইস্যুকৃত মূলধন যদি নির্ণয় বলা হয় সেই ক্ষেত্রে আমাদের যে অনুমোদিত মূলধন থেকে বিলিখিত মূলধন বিয়োগ করতে হবে। অনুমোদিত মূলধন থেকে বিলিখিত মূলধন, তাহলে আমরা এখান থেকে বিলিখিত মূলধন আগে নির্ণয় করিব। বিলিকৃত মূলধন সমান বিলিখিত শেয়ার শেয়ার প্রতি মূল্য। বিলিখিত শেয়ার বলতে কোম্পানি 40,000 শেয়ার ইস্যু করেছে এবং যেহেতু আবেদন বেশি পড়েছে এই 40,000 শেয়ার কি করেছে, বিলি করেছে। এছাড়া এখানে আছে 5,000 শেয়ার যার বিনিময়ে জমি ক্রয় করেছে, সেজন্য এই 40,000 আর এখানে আছে 5,000, 45,000 শেয়ার বিলি করেছে। তাহলে আমরা যখন বিলিখিত শেয়ার সংখ্যাকে প্রতিটি শেয়ারের মূল্য দিয়ে গুণ করব তাহলে বিলিখিত মূলধন নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আসবে 45,000 গুণ 10 সমান আসবে 4,50,000 টাকা। তাহলে বিলিখিত মূলধন যখন নির্ণয় করব বিলিখিত শেয়ারকে প্রতিটি শেয়ারের মূল্য দিয়ে গুণ করব, সেক্ষেত্রে আমরা বিলিখিত মূলধন পাবো। আর অনুমোদিত মূলধন থেকে বিলিখিত মূলধন যখন বিয়োগ করব তা থাকবে সংরক্ষিত মূলধন অথবা অইস্যুকৃত মূলধন। তাহলে 5 নাম্বার দিয়ে লিখতে পারবো সংরক্ষিত মূলধন। সংরক্ষিত মূলধন অথবা এটাকে বলতে পারি আমরা অইস্যুকৃত মূলধন, ইস্যুকৃত মূলধন অথবা এটাকে বলতে পারবো আবণ্টিত মূলধন। আবণ্টিত মূলধন সমান অনুমোদিত মূলধন থেকে মূলধন থেকে বিলিখিত মূলধন বিয়োগ যাবে। তাহলে অনুমোদিত মূলধন থেকে যখন বিলিখিত মূলধন বিয়োগ করব তখন পাবো সংরক্ষিত মূলধন, অইস্যুকৃত মূলধন, আবণ্টিত মূলধন।
তাহলে আমাদের অনুমোদিত মূলধন ছিল 5 লক্ষ টাকা আর বিলিখিত মূলধন ছিল 4,50,000 টাকা। থাকবে 50,000 টাকা। তাহলে একটা বিষয় জানলাম, সংরক্ষিত মূলধন, অইস্যুকৃত মূলধন, আবন্টিত মূলধন যখন নির্ণয় করব সেক্ষেত্রে অনুমোদিত মূলধন থেকে আমরা বিলিখিত মূলধন কি করব, বিয়োগ করব, তখন আমরা কি পাবো, সংরক্ষিত মূলধন পাবো। এবার আরো প্রশ্ন হতে পারে, যেহেতু এখানে 120% আবেদন পাওয়া গেল, তাহলে আবেদনকৃত আমরা শেয়ার নির্ণয় করব। আবেদনকৃত শেয়ার, কৃত শেয়ার সমান, অথবা আবেদনকৃত শেয়ারের সংখ্যা যখন নির্ণয় করব, আমাদের এই আবেদনকৃত শেয়ারের সংখ্যা সর্বদা ইস্যুকৃত শেয়ারের সংখ্যার উপর পার্সেন্টেজ হবে। তাহলে এখানে ইস্যুকৃত শেয়ার গুণ এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট বসবে। তো ইস্যুকৃত শেয়ার আছে আমাদের 40,000 আর আবেদন পড়েছে 120%। তাহলে এখানে যদি আমরা অতিরিক্ত এখানে কি করব, 40,000 120%, 4 × 48, তাহলে 48,000 শেয়ার। অর্থাৎ যখন আবেদনকৃত শেয়ার কোনো পার্সেন্টেজে দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের ইস্যুকৃত শেয়ার জানতে হবে। আর প্রশ্নে যদি ইস্যুকৃত শেয়ারের পার্সেন্টেজ থাকে, ইস্যুকৃত শেয়ার নির্ণয় করতে হলে অনুমোদিত শেয়ারের উপর পার্সেন্টেজ ধরতে হবে। তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, অনুমোদিত শেয়ারের উপর পার্সেন্টেজ ধরলে আমরা ইস্যুকৃত শেয়ার পাবো। আবার আবেদনকৃত শেয়ার যখন নির্ণয় করব, ইস্যুকৃত শেয়ারের উপর আমরা কি করব, পার্সেন্ট নির্ণয় করব। আর এখানে 120% দ্বারা বোঝাচ্ছে 20% অতিরিক্ত পাওয়া গিয়েছে। যখন এখানে 100 থেকে বেশি থাকবে তখন অতিরিক্ত আবেদন, আর 100 থেকে যদি কম থাকে তাহলে কম আবেদন পড়েছে। অর্থাৎ ইস্যুকৃত যত শেয়ার তার চেয়ে তখন কি কম আবেদন পড়েছে মনে করতে হবে। এবার 7 নাম্বার দিয়ে আমরা লিখতে পারি, আবেদন পড়েছে কত, 48,000, অতিরিক্ত আবেদনের সংখ্যা, অতিরিক্ত আবেদনের সংখ্যা বা অতিরিক্ত প্রাপ্ত আবেদন, অতিরিক্ত প্রাপ্ত আবেদন সমান, যখন অতিরিক্ত প্রাপ্ত আবেদন নির্ণয় করব, আবেদনকৃত শেয়ার থেকে ইস্যুকৃত শেয়ার বিয়োগ করব। তাহলে কি হবে, আবেদনকৃত শেয়ার বিয়োগ ইস্যুকৃত শেয়ার, ইস্যুকৃত শেয়ার। আবেদন পড়েছে 48,000 আর ইস্যু করেছি 40,000, তাহলে হবে 8,000 অতিরিক্ত আবেদন, 8,000 শেয়ার। তাহলে অতিরিক্ত প্রাপ্ত আবেদন যখন নির্ণয় করব
সেই ক্ষেত্রে আমরা আবেদনকৃত শেয়ার থেকে ইস্যুকৃত শেয়ার কি করব, বিয়োগ করব। এবার 8 নাম্বার দিয়ে আমরা এখানে যদি নির্ণয় আবেদনকৃত অর্থের পরিমাণ যখন নির্ণয় করব, আবেদনকৃত অর্থ, তো এখানে আবেদন করার সময় অবশ্যই আমরা শেয়ার প্রতি যে অধিহার আছে অধিহার সহ যোগ করব। তাহলে আবেদনকৃত অর্থ, আবেদনকৃত অর্থ সমান, যখন আবেদনকৃত অর্থ অথবা আবেদনে কত টাকা যাবে কিভাবে নির্ণয় করব, আমরা যত শেয়ার আবেদন পেয়েছি 48,000 শেয়ার, তার সাথে গুণ হবে প্রতি শেয়ারে যত টাকা আদায় হবে, প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা, আর 10 টাকার 10% হচ্ছে 1 টাকা, অধিহার 1 টাকা। তাহলে আবেদনের সময় অবশ্যই 11 টাকা করে আদায় হবে। তাহলে সেক্ষেত্রে আমরা 11 দিয়ে গুণ করব, 11 দ্বারা গুণ করব, গুণ করে এখানে লিখব যত হয় বিশেষ করে। তাহলে আবেদনকৃত অর্থ যখন আমরা জাবেদাতে লিখব, প্রথম জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে আবেদনকৃত শেয়ার যত এবং যত টাকা আদায় হবে তত দিয়ে গুণ করব। এবার আমরা শেয়ার মূলধনে কত টাকা নিব, শেয়ার মূলধন যখন জাবেদা দেব আমরা, দ্বিতীয় জাবেদা আমাদের কি আছে, শেয়ার আবেদন হবে ডেবিট, শেয়ার অধিহার হবে ক্রেডিট, মূলধন ক্রেডিট, এবং অতিরিক্ত যে আবেদন পেয়েছি তা ফেরত দিতে হবে, তার জন্য ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট। সেক্ষেত্রে মূলধনে মনে রাখতে হবে সর্বদা 10 টাকা, মূলধনে কমও যাবে না বেশিও যাবে না। এই জন্য আমরা শেয়ার মূলধন যখন নির্ণয় করব, এখন শেয়ার সংখ্যা কত হবে, আমাদের এখানে 40,000 শেয়ার ইস্যু করেছি, বিলি করেছি কত শেয়ার, 40,000। তাহলে এখানে হবে 40,000 গুণ 10 যখন জাবেদা দিব আমরা, তাহলে শেয়ার মূলধনে যাবে 40,000 গুণ 10, আর শেয়ার অধিহারে যাবে, শেয়ার অধিহার যখন আমরা দ্বিতীয় জাবেদা শেয়ার অধিহারকে ক্রেডিট করব, সেক্ষেত্রে আমাদের বিলিখিত শেয়ার 40,000 গুণ 1। তাছাড়া আমরা অতিরিক্ত আবেদনের জন্য ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। কাকে ক্রেডিট করব, ব্যাংক। অতিরিক্ত আবেদনের জন্য ব্যাংক ক্রেডিট হবে। সেই ক্ষেত্রে অতিরিক্ত আবেদন ছিল 8,000, তাকে গুণ করব 11 দ্বারা। কেন, আদায় করেছিলাম 11 টাকা করে, 11 টাকা করে ফেরত দেব। তাহলে এখানে আমরা প্রথম জাবেদা যেটা দেব সেটা তো আমরা জানি, ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন টাকা হবে, শেয়ার আবেদন করেছিল 48,000, তার সাথে আদায় হয়েছে 11 টাকা করে, এটা হচ্ছে প্রথম জাবেদা। ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই আবেদনের টাকার মধ্যে মূলধনে যাবে 40,000 শেয়ার এবং 10 টাকা করে,
অধিহারে যাবে 40,000 শেয়ার 1 টাকা করে, আর অতিরিক্ত আবেদন হয়েছে 8,000। 8,000 শেয়ার গুণ 11, অর্থাৎ এই আবেদন কিন্তু অর্থ যখন নির্ণয় করেছি আমরা 48,000 কে 11 দ্বারা গুণ করেছি। আর দ্বিতীয় জাবেদাতে আমরা শেয়ার আবেদনকে কি করব, ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট। টাকাটা নির্ণয় করা হচ্ছে কি, মূলধনে যত শেয়ার আমি বিলি করেছি তত শেয়ার এবং 10 টাকা করে, অর্থাৎ এখানে যে টাকা থাকবে এই টাকা হবে, কমও হবে না বেশি হবে না, সর্বদা মূলধনে কি অভিহিত মূল্যে দেখাতে হবে। আর অধিহার যা থাকবে অধিহার ক্রেডিট হবে, এখানে মূলধনে যত শেয়ার অধিহারও তত শেয়ার হবে, তাহলে 1 টাকা করে। আর অতিরিক্ত আবেদনের জন্য ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট। আর এর জন্য 8,000 কে কত দিয়ে গুণ করব, 11 দ্বারা গুণ করব। এবার প্রশ্নে যদি লেখা থাকে জমির মূল্য কত টাকা, জমির মূল্য কত টাকা হবে। এখন জমির জন্য আমরা কত হাজার শেয়ার ইস্যু করেছি, 5,000 গুণ প্রতিটি শেয়ার মূল্য ছিল 10 টাকা। যেহেতু এখানে এই জমি ক্রয়ের সময় কোনো কিছু উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা অধিহার ধরে নেব। এই জন্য 10 টাকা 10% 1 টাকা, তাহলে 11 টাকা করে আদায় হবে, তাহলে 55,000 টাকা। তাহলে জমির মূল্য। জমি ক্রয়ের ক্ষেত্রে আমাদের জাবেদা হবে সংশ্লিষ্ট সম্পদ ডেবিট, অর্থাৎ জমি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যখন জমি ক্রয় করেছি তখন জাবেদা কি হবে, জমি হিসাব ডেবিট কত হাজার, 55,000। শেয়ার মূলধন, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 5,000 গুণ মূলধনে সর্বদা প্রতিটি শেয়ারের মূল্য যত থাকবে তত, তাহলে হবে এখানে 50,000। আর শেয়ার অধিহার, শেয়ার অধিহার হিসাব সেখানে যাবে 5,000 গুণ 1 টাকা করে, অধিহার যেহেতু 1 টাকা, তাহলে 5,000 এ মিলে যাবে ডেবিট ক্রেডিট। তাহলে জমি ক্রয়ের জন্য জাবেদা হবে জমি হিসাব ডেবিট অথবা ভূমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধনে জমির জন্য 5,000 শেয়ার, আর প্রতিটি শেয়ার কত 10 টাকা, আর অধিহারে যাবে 1 টাকা করে। আর প্রশ্ন যদি বলে জমির মূল্য কত টাকা বা জমি, সেই ক্ষেত্রে আমরা প্রতিটি জমির জন্য যত শেয়ার ইস্যু করেছি তার সাথে যত টাকা করে আদায় হবে সেই টাকা দিয়ে গুণ করব। এবার আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন অথবা ব্যাংক চার্জ, ব্যাংক চার্জের পরিমাণ সমান ব্যাংক চার্জ। বিষয়টা হলো আমরা জনগণের নিকট যত শেয়ার ইস্যু করেছি অথবা নগদ মূল্যে যত শেয়ার ইস্যু করেছি তার জন্য ব্যাংক চার্জ দিব এবং অবলেখককে কমিশন দিব। তাহলে জমি যে ক্রয় করেছি এই 5,000 শেয়ারের উপর ব্যাংক চার্জ এবং অবলেখকের কমিশন ধার্য করা যাবে না। তাহলে ব্যাংক চার্জ যখন নির্ণয় করব আমাদের নগদ মূল্যে ইস্যুকৃত, নগদ মূল্যে বিলিখিত শেয়ার
শেয়ার প্রতি তাদের যে শেয়ার প্রতি ব্যাংক চার্জ, তাহলে নগদ মূল্যে অথবা জনগণের নিকট যে শেয়ারগুলো আমরা ইস্যু করেছি এবং ওই ইস্যুকৃত শেয়ার থেকে যতগুলো বিলি করেছি, তাহলে নগদ মূল্যে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি ব্যাংক চার্জ, শেয়ার প্রতি ব্যাংক চার্জ অথবা ব্যাংক চার্জের হার যত দেওয়া থাকে। তাহলে নগদ মূল্যে আমরা 40,000 শেয়ার ইস্যু করেছিলাম এবং 40,000 শেয়ার কি করেছিলাম, বিলি করেছিলাম। তাহলে এখানে হবে 40,000 গুণ ব্যাংক চার্জ দেবে 0.25 টাকা। তাহলে এখানে গুণ করলে যত হয় সম্ভবত 10,000 টাকা হবে। এবার অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন নির্ণয় করার ক্ষেত্রে নগদ মূল্যে বিলিখিত শেয়ার অথবা জনগণের নিকট যত শেয়ার আমরা কি করেছি, বিলি করেছি, ওই শেয়ার সংখ্যাকে প্রতি শেয়ার প্রতি যে ব্যাংক চার্জ দেওয়া থাকবে সেটা এবং অবলেখকের কমিশন। তাহলে অবলেখকের কমিশন আছে কত টাকা, 0.75। তাহলে সম্ভবত এখানে 30,000 টাকা হবে। 30,000, ঠিক আছে। 0.5 মানে এটা 4 ভাগের 1 অংশ এত, আর 0.75 বলতে এই টাকার 4 ভাগের 3 অংশ। তো 4 ভাগ করলে 10,000, 3 × 30। তাহলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ব্যাংক চার্জ এবং অবলেখকের কমিশন যখন নির্ণয় করব, নগদ মূল্যে যত শেয়ার ইস্যু করব এবং ওই শেয়ার থেকে যতগুলো বিলি করব ওই শেয়ারের সংখ্যাকে। আর কোনো সম্পদ ক্রয়ের ক্ষেত্রে যদি প্রশ্নে অবলেখকের কমিশনের বিষয়ে কিছু উল্লেখ না থাকে, সেক্ষেত্রে এই শেয়ারগুলো এখানে হিসাবভুক্ত করা যাবে না। আর একটা বিষয় মনে রাখতে হবে, শেয়ার ক্রয় বিক্রয়কারী যে প্রতিষ্ঠান দায়িত্ব নেয়, মানে শেয়ার বিক্রয়ের জন্য যে প্রতিষ্ঠান দায়িত্ব নেয় তারা হচ্ছে অবলেখক। যখন কোনো যতগুলো শেয়ার ইস্যু করা হবে যদি আবেদন কম পড়ে, সেক্ষেত্রে যত শেয়ার আবেদন কম পড়েছে ওই শেয়ারগুলো অবলেখক নিজে ক্রয় করে নেবে, ধরে নিতে হবে। এবং সর্বশেষে আমরা এটা কি করব, এটা টিকা দিয়ে দিব। অর্থাৎ যে শেয়ারগুলো আবেদন পড়েনি সেগুলো অবলেখক কি করেছে, ক্রয় করে নিয়েছে, ধরে নিয়ে আমরা কি করব, ইস্যুকৃত শেয়ার যত, বিলিখিত শেয়ারও তত, এবং বিলিখিত শেয়ার তখন ইস্যুকৃত শেয়ারের কি হবে, সমান হবে, এবং সেই অনুযায়ী অবলেখক কি পাবে, কমিশন পাবে। তো ঠিক আছে, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সংক্ষিপ্ত নয়, প্রায় আধা ঘন্টার মতো হয়েছে। এছাড়া আরেকটি ভিডিও আমরা বাকি অংশগুলো কি করব, শেষ করব। ধন্যবাদ সবাইকে।